ভাবুন তো, একজন ভয়ঙ্কর ও নির্মম ঋণ আদায়কারী যার নাম শুনলে পুরো আন্ডারওয়ার্ল্ডের লোকেরা কেঁপে ওঠে, সেই কিলার 10 বছর জেল খাটার পর তার অতীত জীবন ছেড়ে সাধারণ ডেলিভারি ম্যানের চাকরি নিয়ে শান্তিতে বসবাস করছে। ও একটি সহজ সরল জীবন বেছে নিয়েছে। নিজের অতীতের পাপ মুছে ফেলতে সে এই ছোট অসহায় মেয়ে ও তার দাদিকে মাফিয়াদের হাত থেকে বাঁচানোর দায়িত্ব নেয়। কিন্তু শহরের এক ভয়ঙ্কর মাফিয়া চক্র ঋণের দায়ে সেই দাদিকে তার ঘরের ভেতর জ্যান্ত পুড়িয়ে মারে আর ছোট বাচ্চাটিকে মৃত্যুর কোলে ঠেলে দেয়। তারপর থেকেই শুরু হয়ে যায় এই লিজেন্ডারি কিলারের ভয়ঙ্কর তাণ্ডব। সে এক এক করে পুরো শহরের মাফিয়াদের কচুকাটা করতে থাকে। ওদিকে খুনিও সাধারণ কেউ না, সে এই শহরের সবচেয়ে খতরনাক লেডি গ্যাংস্টারের ছেলে। ব্যাস শুরু হয়ে যায় বাঘের সিংহে লড়াই। অ্যাকশন কাকে বলে এই মুভি দেখলে বুঝতে পারবেন। মাত্র একজন মানুষ একাই কিভাবে পুরো মাফিয়া চক্র এবং আন্ডারওয়ার্ল্ডকে তছনছ করে দেয় সেটাই দেখতে চলেছেন থাই সিনেমার ইতিহাসের সবচেয়ে স্টাইলিশ অ্যাকশন মুভি দ্য ডেপ্ট কালেক্টরে। আর ওই ছোট মেয়েটির ওপর হওয়া অন্যায়ের বদলা নিতে এই মুভির নায়ক যা করে তা আপনাকে প্রতিটি মুহূর্তে রীতিমতো অবাক করে দিবে। তো চলুন মুভিটি শুরু করা যাক। মুভির শুরু হয় হাই স্পিডে বাইক চালিয়ে যাওয়া একটা ছেলেকে দেখিয়ে। সে কিছুক্ষণের মাঝেই একটা জায়গায় এসে বাইক থামায়। আশেপাশের পরিবেশ দেখে মনে হচ্ছে যেন এটা গুন্ডাদের আস্তানা। ছেলেটি বাইক থেকে নামলে ছিনচলে আসে আস্তানার ভেতরে ফাইটিং রিংয়ে। এখানে দুইটা ছেলে একজনকে মেরে নিচে ফেলে দেয়। এমন সময় সেখানে কে যেন চলে আসে। ক্যামেরা ধীরে ধীরে ওপরের দিকে ফোকাস করলে আমরা দেখি এটা সেই ছেলে যে একটু আগে এখানে বাইক নিয়ে আসলো। হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন, তার অ্যাটিটিউড, তার স্টাইল দেখে বোঝাই যাচ্ছে এই ছেলেটাই এই মুভির নায়ক। তো ছেলেটির নাম হচ্ছে নুম। এ নুমকে বলে, এই শালা তুই কি এর সাথে এসেছিস? আমার সাথে পাঙ্গা নিবি শালা? নুম কিছুই বলছে না, চুপচাপ শুনে যাচ্ছে। তখন এরা অবাক, পরিবেশ একদম সুমসাম। দুম করে নুম হেলমেট ছুঁড়ে মেরেই পাশের জনকে তো নুম এদিকে তাকালে দেখে এ এখানে দাঁড়িয়ে থেকে ভয়ে কাঁপতেছে। নুম পিস্তল তুলে নিয়ে তার দিকে এগোতে শুরু করলে লোকটি দৌড়ে এসে অস্ত্র বের করতে ধরতেই নুম এসে তাকে ধরে ফেলে। তখন লোকটি বলে, ভাই আমাকে ছেড়ে দে। নুম তার মুখের ভিতর চাকু ঢুকে দিলে লোকটি ভয়ে থরথর করে কাঁপতে শুরু করে। তখন নুম বলে, তোর মতো পোকামাকড়গুলো যখন ভালোভাবে বুঝালে বুঝিস না, তখন আমাদেরকে এমনই ডোজ দেওয়ার দরকার পড়ে। লোকটি কাঁপা কাঁপা গলায় বলে, ভাই আমার ভুল হয়ে গেছে, দয়া করে আমার জীবন ভিক্ষা দিন, আমি আপনাদের সব টাকা ফেরত দিয়ে দিব, প্লিজ আমাকে এবারের মতো ছেড়ে দিন। তখনই তো নুম বলে, পরের বার টাকা না দিলে তোকে টুকরো টুকরো করে কুকুরকে খাওয়াবো। এই বলে নুম চলে যেতে ধরতেই লোকটি পিস্তল হাতে নেয়। আসলে নুম ম্যাডাম পিম নামের একজন লেডি মাফিয়ার হয়ে সুদের টাকা তোলার কাজ করে। কেউ টাকা দিতে দেরি করলে বা ঘাউরামি করলে ম্যাডাম পিম নুমকে পাঠায়, আর নুম তাদেরকে এই অবস্থা করে। তো এখানে সিন কাট হয়ে সিন চলে আসে 10 বছর পরে একটা জেলখানার দৃশ্য দেখিয়ে। জেলখানার ভেতরে একজন বৌদ্ধ পণ্ডিত মশাই কয়েদিদের সামনে ধর্ম ও পাপ পুণ্যের কথা বলতেছেন। তখন ক্যামেরা এই ছেলেটিকে ফোকাস করলে আমরা দেখি এটা নুম। নুম গত 10 বছর ধরে জেলখানায় বন্দী। আর হ্যাঁ, আজকে সে এই জেলখানা থেকে মুক্তি পাবে। আজ তার দীর্ঘ 10 বছরের জেলখানা জীবনের শেষ দিন। তো নুম কারাগার থেকে বের হয়। সে এখন কোথায় যাবে, কি করবে কিছুই বুঝতে পারছে না। আসলে এই পৃথিবীতে নুমের আপন বলতে কেউ নেই। সে একটা অনাথ আশ্রমে বড় হয়েছে। একদিন আশ্রমে নুম তার বন্ধুর জন্য আশ্রমের অন্য ছেলেদের সাথে মারামারি করেছিল, যার কারণে আশ্রমের দায়িত্বে থাকা একটা লোক তাদের সবাইকে শাসন করছিল। লোকটি খারাপ ভাষায় নুমের মাকে গালি দিয়ে বলে, তোর মা একটা নোংরা আবর্জনা দেহ ব্যবসায়ী, তাই তোকে জন্ম দিয়েই রাস্তায় ফেলে পালিয়ে গেছে, তোরা সমাজের নোংরা। এসব শুনে যেন নুমের রক্ত মাথায় উঠে যায়। সে উঠে দাঁড়িয়ে লোকটির দিকে চোখ গরম করে তাকায় ও নুম ধ্যাম করে একটা মেরে দেয়। লোকটি ছিটকে গিয়ে মাটিতে উঠে পড়ে। এরপর সে তার বন্ধু কংকে নিয়ে নিরিবিলি একটা জায়গায় এসে তাকে বলে, আমি আর আশ্রমে ফিরে যাচ্ছি না। কং বলে, তাহলে তুই এখন কোথায় যাবি? তখন নুম বলে, তোর কি মনে হয় আমাদের জীবন কখনো স্বাভাবিক হতে পারবে? আমাদের জন্ম হতেই আমাদের রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছে, আর আমরা এখানে ফেসে গিয়েছি। আমরা যতই ভালো হওয়ার, ভালো করার চেষ্টা করি না কেন, সব সময় আমাদের সাথে খারাপই হবে। এভাবে বেঁচে থেকে জীবনের মানে কি?
কং বলে, আমার জানা নেই। নুম বলে, তাহলে আজ থেকে আমার সুখ খুঁজতে আমার যা করা লাগে আমি তাই করব। আমার কারো কোনো পরোয়া নেই। তুই আমাকে ছাড়া থাকতে পারবি না? কং বলে, হ্যাঁ থাকতে পারবো। তখন স্ক্রিন অন্ধকার হয়ে যায়। একটু পর স্ক্রিনে আলো আসলে আমরা দেখতে পাই নুম কংকে বাই জানিয়ে নিজের সুখের খোঁজে সেখান থেকে চলে যাচ্ছে। সিন বর্তমানে চলে আসে। নুম কোনো উপায় না পেয়ে সেই বৌদ্ধ পণ্ডিতের কাছে চলে এসেছে। পণ্ডিত মশাই নুমকে দেখে বলে, তুমি এখানে কোনো দরকার? নুম বলে, গুরুজি আপনাকে শ্রদ্ধা জানাতে এসেছি। পণ্ডিত মশাই বলে, তুমি তোমার শাস্তি থেকে কষ্ট থেকে মুক্তি পেয়েছ। আজকে থেকে তোমার নতুন জীবন শুরু করার সুযোগ এসেছে। তুমি কিছু ভেবেছ সামনের নতুন জীবনের জন্য কি করবে, কিভাবে জীবিকা নির্বাহ করবে? নুম হতাশা মাখা চেহারায় বলে, এখনো ভাবিনি গুরুজি। তখন পণ্ডিত মশাই নুমের ব্যাপারটি বুঝতে পেরে বলে, আচ্ছা তুমি কি গাড়ি চালাতে পারো? নুম বলে, হ্যাঁ গাড়ি চালাতে পারি। তখন পণ্ডিত মশাই বলে, আমার পরিচিত একজন ডেলিভারি ম্যান হিসেবে গাড়ি চালক খুঁজতেছে। তুমি চাইলে আমি তোমাকে সেখানে কাজ নিয়ে দিতে পারি। নুম মাথা নেড়ে হ্যাঁ জানিয়ে পণ্ডিত মশাইকে প্রণাম করে। সিন কাট হয়ে সিন চলে আসে কয়েকদিন পরে। নুম সকালে ঘুম থেকে উঠে ডেলিভারির কাজের জন্য বেরিয়ে পড়ে। আজকে নুমের কাজের 16তম দিন চলতেছে। তো সারাদিন ডেলিভারির কাজ করতে করতে নুমের খিদে পেয়ে যায়। নুম গাড়ি থামিয়ে রাস্তার পাশের এক দাদির স্টলে খাবার খেতে আসে। নুম খাবার নিয়ে সাইডে গিয়ে বসলে দেখে ছোট্ট একটা কিউট মেয়ে বসে থেকে থালা বাসন পরিষ্কার করতেছে। নুম ইশারায় মেয়েটিকে বলে, তোমার কপালে ফেনা লেগে আছে। তখন মেয়েটি ফেনা মুছতে গিয়ে তার হাতে থাকা ফেনা আরও লেগে যায়। মেয়েটি অনেক কিউট না? হ্যাঁ অনেক কিউট। আসলে এই মেয়েটি স্টলের এই দাদির নাতনি। মেয়েটির নাম নই। নই প্রতিদিন থালা বাসন পরিষ্কার করে তার দাদিকে সাহায্য করে। তো নুম খাবার শেষ করে উঠে যাচ্ছিল। নই প্লেট নিতে গিয়ে দেখে টুলের ওপর নুমের টাকা পড়ে গিয়েছে। নই সাথে সাথে দৌড়ে নুমের কাছে গিয়ে নুমকে টাকা ফেরত দিয়ে হাত বাড়িয়ে বলে, ভাইয়া আপনার টাকা পড়ে গিয়েছিল। তখন নুম বলে, এটা এখন তোমার। তখন নই তার নানির দিকে তাকালে নানি তাকে বলে, ভাইয়াকে ধন্যবাদ বলো। নই তখন খুশি হয়ে নুমকে ধন্যবাদ জানায়। তো যাই হোক, নুম তার গাড়ির কাছে আসতেই কয়েকটা বখাটে চাঁদাবাজ বাইক নিয়ে দাদির স্টলের সামনে এসে থামে। নুম গাড়িতে উঠে লুকিং গ্লাসে চোখ পড়তেই দাদির স্টলের সামনে গুন্ডাদের দেখতে পায়। একজন দাদির কাছে টাকা চাইলে মলিন চেহারায় দাদি টাকা বের করতেই এই চামচিকের বাচ্চা খপ করে টাকা কেড়ে নেয়। টাকা পেয়েও শালার মন ভরে না। সে দাদিকে বলে, ওই বুড়ি টাকা এত কম কেন? দাদি ভয়ে কাপা কাপা গলায় বলে, আজকে এটাই রাখেন, আমার কাছে আর টাকা নেই। এটা শুনে সে রেগে গিয়ে টাকাগুলো দাদির মুখে ছুঁড়ে মারে ও দাদির স্টোরে ভাঙচুর শুরু করে দেয়। এসব দেখে নই ভয়ে রীতিমতো কাঁপতে শুরু করেছে। দাদি তাদেরকে বলে, দয়া করে থামুন, বাচ্চা ভয় পাচ্ছে। এটা শুনে এ বলে, বাচ্চা ভয় পাচ্ছে তাই না, এখনই ওর ভয় দূর করে দিচ্ছি। এই বলে ছেলেটি যেই না নইকে মারতে হাত তোলে, এমন সময় নুম এসে তার হাত ধরে ফেলে। নুম এক ঝটকায় তাকে সরিয়ে দেয়। এটা দেখে এই শালা হারামগাধা চাকু বের করে। ও কার সামনে দাঁড়িয়ে আছে জানে না, শালা আজ মরবে। সে নুমকে চাকু দেখিয়ে বলে, এ তুই কে রে, এখানে কি করতেছিস, মরবি নাকি? নুম কেন জানি কিছু না বলে চুপচাপ তাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে বলে, আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি, ওনার থেকে যা টাকা পাবেন আমি দিয়ে দিব। পাশ থেকে এ বলে, দে 10,000 টাকা। তখন নুম তার কাছে থাকা সব টাকা বের করলে দেখে তার কাছে মাত্র 2টি নোট। 10,000 টাকা তার কাছে নাই। নুম তাদেরকে বলে, এখন আমার কাছে এটাই আছে। পাশ থেকে ওই ছেলেটি খপ করে টাকা নিয়ে নেয়। এরপর তারা সেখান থেকে চলে যায়। সিন কাট হয়ে সিন চলে আসে শহরের কেন্দ্রীয় একটা বাজারে। এই শহরের সবচেয়ে পাওয়ারফুল লেডি গ্যাংস্টারের ছেলে পো দোকানিদের কাছ থেকে চাঁদা তুলতেছে। এর মাঝেই ওই গুন্ডাগুলো এখানে চলে আসে, যারা কিছুক্ষণ আগে দাদির কাছ থেকে চাঁদা তুলে নিয়ে আসলো। এর মানে এরা পোয়ের গ্যাংয়েরই লোক। এদিকে নুম দাদি ও নইকে তার গাড়িতে করে তাদেরকে বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছে। কিছুক্ষণের মাঝে গাড়ি দাদির বাড়ির সামনে এসে থামে। নুম গাড়ি থেকে দাদির ফুড কার্ট সহ সকল জিনিসপত্র নামিয়ে রাখে। দাদি নুমকে শুকরিয়ে জানিয়ে বলে, বেটা ভেতরে আসো, এক গ্লাস পানি খেয়ে যাও। নুম ভেতরে এসে বসে ও দাদিকে বলে, এই বাড়িতে শুধু আপনারা দুজনেই থাকেন? দাদি বলে, হ্যাঁ, নই আমার নাতনি হয়। আমার মেয়ে নইকে আমার কাছে রেখে চলে গিয়েছে। নইকে রেখে যাওয়ার পর আর কোনোদিনও সে বাড়িতে ফিরে আসেনি। সে বেঁচে আছে নাকি মারা গেছে এটাও জানি না। আসলে সরকার থেকে আমি প্রতি মাসে বয়স্ক ভাতা হিসেবে অল্প কিছু টাকা পাই, কিন্তু সেই টাকা দিয়ে সংসার চলে না। তাই বাধ্য হয়ে আমাকে ছোট্ট এই খাবারের স্টল চালাতে হয়। এই ব্যবসা শুরু করার সময় আমার কাছে অত টাকা ছিল না, এজন্য আমি তাদের কাছ থেকে কিছু টাকা ধার নেই, কিন্তু তারা জোর করে প্রতি মাসে আমার থেকে সুদের টাকা নিয়ে যায়। এসব বলতেছে আর দাদি কান্না করতেছে। এর মাঝেই নই এক গ্লাস পানি নিয়ে আসে।
পানি খেয়ে নুম তার গাড়িতে এসে গাড়ির কন্টেনারের দরজা লাগিয়ে দেয়। দাদি আবার নুমের কাছে এসে বলে, বেটা এটা পরে নাও। নুম ক্যাপ খুলে মাথায় এগিয়ে দেয়। দাদি নুমের গলায় মালাটি পরিয়ে দেয় ও বলে, সৃষ্টিকর্তা যেন সবসময় তোমাকে রক্ষা করে। নুম দাদিকে শুক্রিয়া জানিয়ে গাড়িতে উঠে পড়ে আর সিন কাট হয়ে সিন চলে আসে পরের দিন সকালে। নুম ঘুম থেকে উঠেই ক্যালেন্ডার থেকে 17 তারিখ কেটে দেয়। এর মানে সে আজ 17 দিন হলো কারাগার থেকে বের হয়েছে। সিন দাদির স্টলে আসলে দেখি গতকালের গুন্ডারা আজকেও এসে দাদির স্টলে ভাঙচুর করতেছে। দাদি তাদের কাছে হাত জোর করে ক্ষমা চায়। তখন লোকটি দাদিকে এক থাপ্পড় মেরে মাটিতে ফেলে দেয়। নই নানি নানি বলে কান্না করতে থাকে। দাদি উঠে বসলে নই লোকটির শরীরে একটা চামচ ছুঁড়ে মারে। লোকটি যেই না নইকে মারতে আসবে এমন সময় নুম এসে লোককে ধ্যাম করে একটা মেরে দেয়। তখন এই চামচিকের বাচ্চা চাকু বের করে এমন এমন করতে থাকে। এরপর যেই না সে মারতে যাবে এই লে শালা এক ঘুষি খেয়ে রাস্তায় চ্যাপটা লাগে। এরপর সবাই মিলে নুমের সাথে ফাইটিং করার জন্য আরামে দাঁড়ালে নুম পকেট থেকে একটা চাকু বের করে। এমন সময় এইদিকে পুলিশকে আসতে দেখে সব কয়টা পালিয়ে যায়। পুলিশ এসে বলে, এখানে কি হচ্ছে? তখন একটা বেডি একটা বেড়া এসে পুলিশকে বলে, স্যার ওই ঋণ আদায়কারী গুন্ডারা এসে দাদির স্টল ভাঙচুর করতেছিল। তখন এই ভাইয়াটা এসে তাদেরকে বাধা দেয়। এটা শুনে পুলিশ অফিসার নুমকে সাক্ষী হিসেবে রেখে দাদিকে থানায় গিয়ে কমপ্লেন করতে বলে। অফিসারের কথা মতো দাদি নুমকে সাথে করে নিয়ে থানায় চলে আসে। দাদির কথা শুনে পুলিশ অফিসার তাদেরকে সাহায্য করার আশ্বাস দেয়। এদিকে এই সাসা মিয়া মানে সিনিয়র অফিসার নুমকে বলে, এই যে মনা মাথা থেকে টুপিটা সরাও, চেহারাটা একটু দেখি, কিডা তুমি? তখন নুম ক্যাপটা মাথা থেকে খুলে ফেললে অফিসার নুমকে দেখে বলে, আরে শালা নুম কোন দিন জেল থেকে বের হলি? এসব বলে সে নুমকে নিয়ে হাসি ঠাট্টা করতে শুরু করলে এই ভদ্র মহোদয় তাকে বলে, স্যার এই ছেলেটি তাদেরকে সাহায্য করতে ঝাঁপিয়ে পড়েছিল। তখন ওই অফিসার দাদিকে বলে, ম্যাডাম জানেন এই ছেলেটা কে? সেও একজন ভয়ঙ্কর নির্মম ঋণ আদায়কারী। সে একজন দেনাদারকে হত্যা করে 10 বছর জেলে ছিল। তখনই নই বলে ওঠে, আঙ্কেল সে সত্যি আমাকে এবং আমার দাদিকে সাহায্য করেছিলেন। এটা শুনে অফিসার আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরপর তারা বাইরে আসলে দাদি নুমকে বলে, বেটা আমরা চলে যাই। নুম থেমে গিয়ে বলে, আমি আপনাকে বাসায় রেখে আসি। দাদি বলে, না বেটা তুমি চলে যাও, তোমার কাজের ক্ষতি হচ্ছে, আমরা চলে যেতে পারবো। এখানে সিন কাট হয়ে সিন চলে আসে পোয়ের কাছে। সে একটা দোকানিকে মারধর করে বাইরে আসতেই সেই গুন্ডারা এখানে আসে যারা কিছুক্ষণ আগে নুমের হাতে প্যাদানি খেলো। পো তাদের থোপড়া দেখে বুঝতে পারে শালারা টাটকা প্যাদানি খেয়ে আসলো। পো বলে, কি হয়েছে রে? কে তোদের এভাবে কেলাইছে? তারা লজ্জায় কিছু বলতে না পেরে মাথা নিচু করে। এমন সময় পোয়ের ফোনে কল আসলে পো কল রিসিভ করে। ফোনের ওপার থেকে একটা ছেলে কি যেন বলে আর সিন কাট হয়ে সিন চলে আসে রাতের বেলায়। এই কাম সারছে। ও তার দল বল নিয়ে দাদির বাড়ির সামনে হাজির। দাদি তাদেরকে আসতে দেখে তাড়াতাড়ি করে বাড়ির ভেতরে গিয়ে বাড়ির মেইন গেটে তালা মারে। এরপর দাদি নইকে নিয়ে সাইডে গিয়ে দাঁড়ায়। তখন পোয়ের চেলাপেলা এসে গেট ধরে জোরে জোরে ধাক্কাতে শুরু করে। দাদি ও নই ভয়ে থরথর করে কাঁপতেছে। এখন কি হবে? কে তাদের রক্ষা করবে? গেটে ধাক্কাধাক্কি করে কোনো লাভ না হলে পো রেগে গিয়ে তালার ভেতরে সুপার গ্লু দেয় যাতে দাদি তালা খুলে বাইরে বের হতে না পারে। এরপর পো একটা বিয়ারের বোতলে আগুন লাগিয়ে দাদিকে বলে, এবার তোরা ভেতরেই মর। এটা বলে পো বোতলটি ভেতরে ছুঁড়ে মারে। দাদি ও নই ভয়ে একদম শেষ। দাদি দৌড়ে এসে তালা খুলতে শুরু করলে পো দাদির হাত থেকে চাবি কেড়ে নিয়ে বাহিরে অন্ধকারে ছুঁড়ে মারে। দাদি কান্না করতে করতে পোয়ের কাছে হাত জোর করে ক্ষমা চায়। কিন্তু কেমনটা লাগে, শালা ঘাউরার বাচ্চা ঘাউরা হাসতেছে। দাদি বলে, আমি হাত জোর করতেছি, আমাকে ক্ষমা করে দাও। তখন পো দাদির 2 হাত ধরে বলে, ঠিক আছে। এরপর সে তার ছেলেদের বলে, একটা টেপ নিয়ে আয়। একজন একটি গাম টেপ আনলে পো বলে, এই বুড়ির 2 হাত বেঁধে ফেল। তখন ছেলেটি টেপ দিয়ে দাদির 2 হাত গেটের বাহিরে এভাবে বেঁধে ফেলে। দাদি হাউমাউ করে কান্না করতেছে, কিন্তু পাষাণ পোয়ের মন গলে না। ছোট্ট নইও হাউমাউ করে কান্না করে, কিন্তু কোনো লাভ হয় না। পো গেটের সাথে দাদির 2 হাত এভাবে বেঁধে রেখে সেখান থেকে চলে যায়। ওদিকে আগুনও দাউ দাউ করে পুরো বাড়িতে ছড়িয়ে পড়তেছে। দাদি ও নই বাঁচার জন্য গলা ফেটে চিৎকার করে যাচ্ছে। এদিকে আগুনও গ্যাসের সিলিন্ডারের কাছাকাছি চলে আসতেই সিলিন্ডারে আগুন ধরে ব্লাস্ট হয়ে যায়। বাইরে গাড়ির ভেতরে বসে পো এসব চুপচাপ দেখে যাচ্ছে। এখানে সিন কাট হয়ে সিন চলে আসে পরের দিন সকালে সেই জায়গাতে যেখানে দাদি প্রতিদিন খাবার বিক্রি করে। নুম আসলে দাদি ও নইয়ের সাথে দেখা করতে এসেছে, কিন্তু সে দেখে দাদি আজকে আসেনি। তাই সে পাশের দোকানে এসে ছেলেটিকে বলে, আজকে ওই বয়স্ক মহিলাটি আসেনি, এ ব্যাপারে কিছু জানো? এটা বলতেই সিন কাট হয়ে সিন চলে আসে দাদির বাড়ির সামনে। নুম দাদির বাড়িতে এসে দেখে পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
নুম গেটের সামনে এসে দাঁড়ালে ব্যাকগ্রাউন্ডে দোকানদার ছেলেটি বলতেছে, তুমি জানো না, গত রাতে গ্যাস সিলিন্ডার লিক হয়ে পুরো বাড়িতে আগুন ধরেছিল, বাড়িতে থাকা দুইজনই পুড়ে গেছে। শুনলাম বয়স্ক মহিলাটির পুরা লাশের 2 হাত গেটের সাথে বাঁধা অবস্থায় ছিল। তখন নুমের চোখের সামনে এই দৃশ্য ভেসে ওঠে। নুমের বুঝতে আর বাকি থাকে না দাদির সাথে এই নির্মমতা কে করেছে। তখন ব্যাকগ্রাউন্ডে আবার সেই দোকানদার ছেলেটি বলে, ওই ঘটনার সময় আশেপাশের সবাই ডাইনি পিমের গুন্ডা ছেলে পোয়ের গাড়ি দেখেছিল। তখন নুম 100% শিওর হয়ে যায় এটা পোয়েরই কাজ। আর হ্যাঁ, ওনার নাতনি বেঁচে গিয়েছে, ও এখন হসপিটালে। নুম সাথে সাথে সেই হসপিটালে চলে আসে নোয়ের খোঁজ খবর নিতে। নুম বাহির থেকে নোয়ের এমন অবস্থা দেখে বুঝতে পারে নোয়ের কন্ডিশন খুবই খারাপ। ছোট্ট মেয়েটি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। নুম রেগে মেগে গাড়িতে এসে বসে পড়ে, আর এভাবে কি যেন ভাবতেই সিন কাট হয়ে সিন চলে আসে এই গুন্ডাদের কাছে। এর মাঝেই এখানে নুম এসে হাজির। এসেই কোনো কথা নেই, নুম সোজা ঢোল পেটাতে শুরু হয়ে যায়। তো নুম সব কয়টা হারামিদের শুইয়ে দিয়ে এর কাছে এসে চাকু ধরে বলে, বল ও কোথায় আছে। বারবার জিজ্ঞেস করার পরও যখন সে বলে না, তখন নুম পাশে একটা সুপার গ্লু পড়ে থাকতে দেখে সেটা তুলে নিয়ে এর চোখের ভিতরে ঢেলে দেয় ও বলে, আবার বলছি বল ও কোথায়। এরপরও সে বলে না। তখন নুম এবার তার ওই চোখেও গ্লু ঢেলে দিলে তার চিৎকারের সিন কাট হয়ে সিন চলে আসে একটা জুয়ার আড্ডায়। নুম এখানে পোকে খুঁজতে এসেছে। নুম ভেতরে ঢুকে পড়ে ও আশেপাশে পোকে খুঁজতে থাকে। সিন ওপরের একটা রুমে আসলে দেখি পো তার বন্ধুদের সাথে বসে এখানে জুয়া খেলতেছে। এখানে বিশাল দেহের যে লোকটি দাঁড়িয়ে আছে এটা আসলে পোয়েরই লোক। এর নাম জংশু। জংশু সিসিটিভিতে কাকে যেন দেখে অবাক হয়ে টিভির কাছে গিয়ে দেখতে থাকে। তখন আমরা দেখি এটা নুম। আসলে 10 বছর আগে জংশু ও নুম একই গ্যাংয়ের হয়ে কাজ করত। তো যাই হোক, সিন নুমের কাছে আসলে সাইড থেকে জংশু বলে, আরে নুম, কবে জেল থেকে বের হলি। নুম তার কথার কোনো জবাব না দিয়ে কিছুক্ষণ চুপ থেকে বলে, পোকে কোথায় পাওয়া যাবে। জংশু বলে, ওর সাথে তোর কি কাজ। নুম বলে, ওর সাথে আমার কিছু হিসাব মেটাতে হবে, পো এখানে নেই। এমন সময় পেছন থেকে পো এসে সেই লেভেলের পার্ট নিয়ে বলে, কি রে বাচ্চ, তুই আমাকে খুঁজছিস, এই লে বেটা। নুম পুরো আড্ডা জ্বালিয়ে দিয়ে তাড়াতাড়ি করে পোকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে একটা লোক গাড়িতে বসেছিল, সে নুমকে এখান থেকে বের হয়ে যেতে দেখে সে কেন জানি নুমকে ফলো করতে শুরু করে। এদিকে নুম পোকে খুঁজে বেড়াচ্ছে, বাট আশেপাশে কোথাও পোকে দেখা যাচ্ছে না। এমন সময় গাড়ির সেই লোকটি পেছন থেকে এসে নুমের দিকে পিস্তল তাক করে বলে, থামো, একদম নড়বে না, আমি পুলিশের লোক। নুম কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে। একটু পর নুম হাত ওপরে তুললে আমরা নুমের হাতে এই ট্যাটুটা দেখতে পাই। এই ট্যাটু দেখে পুলিশ কেন জানি অবাক হয়ে তাকিয়ে নুমের হাতের ট্যাটু দেখতে থাকে। এমন সময় সেখানে পোয়ের 2 জন লোক দৌড়ে আসতেই পুলিশ তাদের দিকে পিস্তল তাক করে, আর এই সুযোগে নুম তাকে ধাক্কা দিয়ে ব্রিজ থেকে পানিতে ফেলে দেয়। এরপর নুম সেখান থেকে পালাতে শুরু করে। সে একটা চিপা গলিতে এসে আস্তে আস্তে পা ফেলে হাঁটতেছে। এমন সময় কে যেন এসে নুমকে পাওয়ার শক দেয়। নুম জ্ঞান হারিয়ে ধাম করে নিচে পড়ে গেলে আমরা দেখি জংশু তাকে শক দিয়েছে। এরপর সিন চলে আসে একটা গাড়ির ভিতরে। এটা ওই পুলিশ অফিসার। সে এখনো নুমের হাতের ওই ট্যাটু নিয়ে ভাবতেছে। এমন সময় সিন চলে যায় তার ছোটবেলার ফ্ল্যাশব্যাকে আমরা সেই 2 বন্ধুকে দেখতে পাই। এরা সেই নুম ও কং। ওই যে নুম কংকে বলেছিল না যে আমাকে ছাড়া তুই থাকতে পারবি না, কং বলেছিল হ্যাঁ থাকতে পারবো। তারপর নুম তার সুখের খোঁজে কংকে আশ্রমে রেখেই অজানা পথে চলে গিয়েছিল। এরপর আমাদের দেখানো হয় নুম শহরের রাস্তায় রক্তমাখা শরীরে হিংস্র হয়ে কয়েকটা ছেলেকে এভাবে ধাওয়া করতেছে। সেদিন স্কুল যাওয়ার পথে কং নুমকে শেষবারের মতো এই রূপে দেখেছিল। এই সিনের মধ্য দিয়ে সিন বর্তমানে চলে আসে। আসলে এই পুলিশ অফিসার আর কেউ নয়, এটা নুমের ছোটবেলার সেই বন্ধু কং। এবার আসল খেলা শুরু হতে চলেছে। একদিকে নুম পোকে মারার জন্য মরিয়া হয়ে উঠেছে, আর এদিকে 2 বন্ধু 2 দিকে, কং পুলিশ অফিসার আর নুম একজন ভয়ঙ্কর ক্রিমিনাল। তো সিন কাট হয়ে সিন চলে আসে পোয়ের কাছে। একজন এসে পোকে বলে, ভাই, যে আমাদের উপর হামলা করেছিল আমি তার খোঁজ পেয়ে গেছি। এটা বলতেই সিন কাট হয়ে সিন চলে আসে নিরিবিলি এই জায়গায়। আমরা দেখি নুম ম্যাডাম পিমের সাথে দেখা করতে এসেছে। পিম তাকে বলে, তুমি জেল থেকে বের হয়ে আমার সাথে দেখা করতে আসোনি কেন। নুম পিমের কথার কোনো জবাব না দিয়ে ডাইরেক্ট বলে, আপনার ছেলে পো আমার এক ঘনিষ্ঠ মানুষের বাড়ি জ্বালিয়ে দিয়েছে, তাদের জীবন তো পুড়ে মেরেছে, তাকে ও তার নাতনিকে।
এই পৃথিবীতে শুধুমাত্র ওরাই আমার আপনজন ছিল। এসব শুনে ম্যাডাম পিম তাকে এই ব্যাপারে কিছুই বলে না, তাকে সাথে করে ডেকে এখানে নিয়ে আসে। পিম ইশারায় নুমকে সাদা কাপড়টি সরাতে বলে। নুম কাপড়টি সরিয়ে ফেললে দেখে এটা 10 বছর আগে তার সেই প্রিয় বাইক। এই বাইকটা ম্যাডাম পিম নুমের কাজে খুশি হয়ে নুমকে গিফট করেছিল। তো যাই হোক, পিম বলে 10 বছর আগে তুমি যেদিন জেলে গিয়েছিলে সেই দিন সেখানে আমরা একটা লোক পাঠিয়ে এটা নিয়ে এসেছিলাম, তোমার ফিরে আসার অপেক্ষায় যত্ন করে রেখেছি। আসলে ম্যাডাম পিম নুমের মন গলানোর চেষ্টা করতেছে যাতে নুম তার ছেলেকে ছেড়ে দেয়, কিন্তু পিম ভালো করে জানে নুম আসলে কী জিনিস। সে কাউকে এক ফোঁটা পরোয়া করে না। সে নুমকে অনেক বোঝানোর পরেও নুম একটা কথাও না বললে পিম বলে আমি পোকে বুঝিয়ে বলবো, ও তোমার কাছে ক্ষমা চাইবে, প্লিজ তুমি শান্ত হও, এসব ভুলে যাও। এরপরেও নুম কোনো কথা বলে না। সে চুপচাপ হেলমেট মাথায় দিয়ে যাওয়ার সময় শুধু এতটুকুই বলে ক্ষমা করবেন। এই বলে সে বাইক নিয়ে চলে যায়। পিম পড়ে যায় মহা টেনশনে, কারণ নুমের অ্যাটিটিউড লেভেলে স্পষ্ট প্রকাশ পায় সে কিছুতেই পোকে ছাড়বে না। এর মাঝে পো তাড়াহুড়ো করে এসে বলে, মা কোথায় ওই শালা? পিম বলে, ও চলে গেছে। আচ্ছা তুমি সত্যি কি একটা মহিলার বাড়িতে আগুন দিয়ে তাদেরকে জ্যান্ত পুড়ে মেরেছ? আমি তোমাকে বারবার নিষেধ করেছিলাম এমন পাগলামি না করতে। আরে মা, ওই শালি বুড়ি পুলিশের কাছে গিয়েছিল, আমি তাকে কিভাবে ছেড়ে দিতাম? হ্যাঁ। পিম বলে, এত ছেলে পেলে থাকতে তুমি কেন টাকা আদায় করতে যাও? মা, কারণ আমি এই গ্যাংয়ের বস। মাঝে মধ্যে মানুষকে আমার আসল পাওয়ার দেখাতে হবে, না হলে আমাকে কেউ ভয় পাবে না। বাবা বেঁচে থাকলে আজকে আমার প্রশংসা করত। পিম বলে, তোমার বাবাও তোমার মতো এমন বেপরোয়া কাজকর্মের জন্য গুলি খেয়ে মরেছে। এটা শুনে পো চুপচাপ বসে পড়ে। পিম বলে, এবার তুমি যার সাথে পাঙ্গা নিয়েছ ওর নাম হচ্ছে নুম। নুম আমাদের হয়ে টাকা তুলে দিত। এটা শুনে পো বলে, ওই শালা চুতিয়ে কি জানে না আমি তোমার ছেলে? শালা নিজেকে জন উইক ভাবতেছে। তখন পিম বলে, নুম খুবই খাতারনাক, ও কাউকে গোনার টাইম দেয় না। একবার এক গুন্ডা আমার সাথে পাঙ্গা নিয়েছিল, আমি ওর খেল খতম করার জন্য নুমকে পাঠিয়েছিলাম। তখনই সিন ফ্ল্যাশব্যাকে সেই ঘটনায় চলে যায় যেই ঘটনাটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম। নুম ওই গুন্ডার বুকে গুলি চালিয়ে তার বুক ঝাঁঝরা করে দিয়েছিল। এমন সময় একটা মহিলা চিৎকার দিয়ে ওঠে। নুম এদিকে তাকালে তো নুমের অজান্তে একটা বুলেট মেয়েটির মাথায় লেগেছে। এই দৃশ্য দেখে নুমের চোখেও পানি চলে আসে। নুম তার এই নিজের ভুল কিছুতেই মেনে নিতে পারতেছে না। নুম সেখানে পাথরের মতো দাঁড়িয়ে আছে। পিম বলে, সেদিন নুম ওই জায়গা থেকে 1 ইঞ্চিও লড়েনি, যতক্ষণ না পর্যন্ত সেখানে পুলিশ এসে তাকে না অ্যারেস্ট করেছে। এটা শুনে পো অবাক হয়ে যায়। পিম বলে, আসলে নুম ছোটবেলা থেকে মা বাবাহীন একজন অনাথ। ওর নজরে বাচ্চাদের কষ্ট দেওয়া অনেক বড় পাপ। তুমি যে শিশু ও বৃদ্ধাকে পুড়িয়ে মেরেছ, নুম তাদেরকে আপন মনে করত। যদি ওর হাত থেকে বাঁচতে চাও তাহলে যত তাড়াতাড়ি সম্ভব দূরে কোথাও পালিয়ে যাও। এর পরের সিনে আমরা দেখি কং কেন জানি নুমকে পাকড়াও করার জন্য গাড়ি নিয়ে এখানে ওত পেতে আছে। সিসিটিভিতে নুমের অ্যাক্টিভিটিস নজরে পড়লে কং নুমকে ধরার জন্য গাড়ি নিয়ে একটা রাস্তার মোড়ে এসে দাঁড়ায়। ঠিক সেই সময় নুম তার সামনে দিয়ে চলে যায়। তখন কং নুমকে ধাওয়া করতে শুরু করে। তো কং গাড়ি নিয়ে এখানে চলে আসে ও গাড়ি থেকে নেমে দেখে নুম এখানে নেই। চোখের পলকে সে কোথায় গেল? ঝোপঝাড়ের দিকে নজর পড়তেই দেখে নুম চলে যাচ্ছে। সাথে সাথে কং নুমকে ধরার জন্য পিছিয়ে পিছিয়ে দৌড় দেয়। তো এখানে এসে কং নুমকে হারিয়ে ফেলে। কং চিৎকার করে বলে, এ নুম, আমি তোর বন্ধু কং। আমরা ছোটবেলা থেকে একসাথে আশ্রমে ছিলাম। ব্রিজের নিচে তুই আমার থেকে বিদায় নিয়ে চলে এসেছিলি। তোর কি কিছুই মনে নেই? এত কিছু বলার পরেও নুম আড়াল থেকে বের হয় না। তখন কং আবারও বলে, জুয়ার আড্ডার পাশে সেদিন রাতে আমি ছিলাম। তুই আমাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিয়েছিলি। নুম, তুই চুপচাপ সারেন্ডার কর, বাকিটা আমি সামলে নেব। তখন গিয়ে নুম ঝোপের আড়াল থেকে বলে, আমি শুধু পোকে খতম করতে চাই, তারপর আমি নিজেই সারেন্ডার করব। এরপর নুম আবার দৌড় শুরু করলে কংও পিছে পিছে দৌড় দেয়। দৌড়াতে দৌড়াতে তারা একটা বিশাল মাঠে পৌঁছায়। কং বারবার নুমকে থামতে বলে, কিন্তু নুম কিছুতেই থামতেছে না। কং একটা ফাঁকা গুলি চালালে নুম থেমে যায়। এরপর নুম নিচের দিকে তাকালে ঘাসের মাঝে এই মেয়েটিকে দেখতে পায়। এটা সেই মেয়ে 10 বছর আগে নুম নিজের অজান্তেই যাকে গুলি করে মেরে ফেলেছিল।
এটা দেখে নুম জ্ঞান হারিয়ে দুম করে মাটিতে লুটে পড়ে। আসলে নুমের মাথায় একটা ব্রেন টিউমার আছে, যার কারণে মাঝে মধ্যে তার এমন হ্যালুসিনেশন হয়। কং নুমকে ডাকতে থাকে আর স্ক্রিন অন্ধকার হয়ে যায়। কিছুক্ষণ পর স্ক্রিনে আলো আসলে আমরা দেখি কং কাকে যেন ফোন করে বলে, নুমকে আমি ধরে ফেলেছি। এটা বলতেই সিন কাট হয়। পরের সিনে আমরা দেখি পো নুমের হাত পা বেঁধে ফেলে রেখে এভাবে মারতেছে আর বলতেছে, তুই আমাকে মারবি? নিজেকে ডিপ জল মনে করিস শালা। পো নুমকে গুলি করে মারার জন্য জংশুর থেকে গান চায়। এমন সময় সেখানে ম্যাডাম পিম চলে আসে। তার মা চলে আসায় পো বিরক্ত হয়ে বসে পড়ে। ম্যাডাম পিম জংশুকে টাকার একটা খাম দিয়ে দিলে জংশু বাইরে গিয়ে দাঁড়াতেই সেখানে নুমের ছোটবেলার বন্ধু কং চলে আসে। কংকে দেখে নুম অবাক হয়ে কংয়ের দিকে তাকিয়ে থাকে। জংশু কংকে টাকা দিয়ে দিলে কং চলে যাবে, এমন সময় তো এদিকে ম্যাডাম পিম এমন করে নুমের দিকে তাকায় আর সিন কাট হয়ে সিন চলে আসে এখানে। পোয়ের ছেলে পেলে এখানে নুম ও কংকে এভাবে হাঁটু গেড়ে বসায়। তারপর তো একটু পর দেখি কং নুমকে এভাবে নদী থেকে টেনে ওপরে তুলে আনতেছে। নুমের জ্ঞান ফিরে আনার জন্য কং নুমের বুকে লাগাতার সিপিআর দিতে থাকে। তো কিছুক্ষণের মাঝেই নুমের জ্ঞান ফিরে আসে। নুম উঠে দাঁড়িয়ে কংয়ের সাথে কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে যেতে লাগে। পিছন থেকে কং নুমকে ডাকতে থাকে, কিন্তু নুম কংয়ের ডাকের কোনো সাড়া দেয় না। তখন কং বলে, দোস্ত আমাকে ক্ষমা করে দে, আমি 40 লাখ টাকার ঋণে ডুবে আছি। তোকে ধরিয়ে দেওয়ার জন্য পো আমাকে অনেকগুলো টাকা অফার করেছিল। আমার এই খারাপ পরিস্থিতির কারণে আমি না করতে পারিনি, আমাকে ক্ষমা করে দে। নুম কংয়ের কথায় পাত্তা না দিয়ে যেই না চলে যেতে ধরে, এমন সময় সে জ্ঞান হারিয়ে দুম করে পড়ে যায়। রাতে কং নুমকে সাথে করে নিয়ে তার বাড়িতে চলে আসে। কং তার ওয়াইফকে ওপরে চলে যেতে বললে তার ওয়াইফ ওপরের বেডরুমে চলে যায়। কং নুমকে বলে, নুম তুই স্যারেন্ডার করে দে, কমসে কম পুলিশ হেফাজতে অনেক নিরাপদে থাকতে পারবি। এটা শুনে নুম বলে, তুইও তো একজন পুলিশ, পুলিশ হয়েও তো নিজেকে রক্ষা করতে পারলি না। তখন কং চুপ হয়ে যায়। নুমকে বলার মতো তার মুখে আর কোনো ভাষা নেই। এমন সময় কংয়ের ওয়াইফ কংকে ডাক দিয়ে বলে, কং সার্জেন্ট খেম কল করেছে। কং সার্জেন্টের সাথে কথা বলার জন্য ওপরে চলে গেলে নুম উঠে দাঁড়িয়ে কংয়ের কাপড় যেখানে থাকে সেখানে চলে আসে। আস্তে করে শার্ট সরালে নুম সেখানে একটা গান পেয়ে যায়। আর দেরি কেন, গান নিয়েই নুম শর্ট করে সেখান থেকে কেটে পড়ে। এর মাঝে কং নিচে এসে দেখে নুম এখানে নেই, সে এখান থেকে চলে গিয়েছে। সন্দেহবশত সে তার গান চেক করতে গিয়ে দেখে, হ্যাঁ নুম তার গান নিয়ে পগার পার। এদিকে নুম পণ্ডিত মশাইয়ের সাথে দেখা করতে মন্দিরের সামনে আসতেই দেখে সামনে পণ্ডিত মশাইয়ের বিড়াল নিয়ে দাঁড়িয়ে আছে। পণ্ডিত মশাইয়ের সাথে কি ঘটেছে নুমের বুঝতে আর বাকি থাকে না। জংশু নুমের হাত থেকে গানটা নিয়ে নেয় ও নুমকে ইশারায় বলে, এই দিকে যাও। জংশু নুমকে নিয়ে ওপরে চলে আসলে আমরা দেখি পো তার দলবল নিয়ে এখানে এসে পণ্ডিত মশাইকে জিম্মি করে রেখেছে। জংশু নুমকেও হাঁটু গেড়ে বসায়। পো পণ্ডিতকে বলে, গুরুজি আপনিও জানেন এই পৃথিবীতে যে যেমন কর্ম করবে সে ঠিক তেমনই ফল পাবে। তাহলে এবার বলুন তো এই শয়তানের কি শাস্তি হওয়া উচিত? পণ্ডিত মশাই বলে, আগে তোর শাস্তি হওয়া দরকার। এটা বলতেই তো এরপর নুমকে কয়েকজন মিলে ধরে মাটিতে শোয়ায়। এরপর পো যেই না নুমের চোখে সুপারগুলো দিতে লাগে, একটা গান ফায়ারের শব্দে সবাই আটকে ওঠে। এরা কিছুই বুঝতে পারছে না কে গুলি করলো। এরা বুঝে ওঠার আগেই ও এটা তো দেখি কং। কং গুন্ডাদের সামাল দিতে দিতে নুমকে বলে, নুম তাড়াতাড়ি চলে আয়। নুম দৌড়ে কংয়ের কাছে চলে গেলে কং নুমকে নিয়ে এখান থেকে পালাতে শুরু করে। এরা এসে দেখে ওরা পগার পার। ওদের দুজনকে ধরার জন্য সাথে সাথে পোয়ের গুন্ডারা দৌড় দেয়। পো রেগে মেগে রেলিংয়ে লাথি মেরে বলে, ধুর শালা। এদিকে এরা দুই বন্ধু দৌড়ে পালাতে পালাতে একটা মেলায় ঢুকে পড়ে। ঠিক সেই সময় পোয়ের গুন্ডারাও গাড়ি নিয়ে আসতেই তাদেরকে দেখে ফেলে। তো নুম দৌড়ে এসে একটা মোটরসাইকেল খেলার সেটআপে ঢুকে পড়লে সেও একটা মোটরসাইকেল স্টার্ট করে শুরু হয়ে যায়। এদিকে কং এদেরকে সামাল দিয়ে যাচ্ছে। জংশু কংকে ফলো করতে করতে এই ঘরে ঢুকে পড়লে
জংশু কংকে খুব মারতেছে। কং কিছুতেই জংশুর সাথে পেরে উঠতে পারতেছে না। এর মাঝে সেখানে নুম চলে আসে। তারা দুজন মিলে জংশুকে চিরতরে দুনিয়া থেকে পাঠিয়ে দিয়ে তারা সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর এখানে পো এসে দেখে জংশু এভাবে মরে পড়ে আছে। এদিকে কংয়ের সিনিয়র জাইশো কংকে ফোন করে তার বাসায় ডাকে। কিছুক্ষণের মাঝে কং চলে আসে। জাইশো কংকে বলে, শুনলাম তুমি নাকি নুমকে পালাতে সাহায্য করেছ, কেন? কং কিছুক্ষণ চুপ করে থেকে বলে ওঠে, স্যার, নুম আমার ছোটবেলার বন্ধু। অনাথ আশ্রমে আমরা একসাথে বড় হয়েছি। 10 বছর আগে আমরা বিচ্ছিন্ন হয়ে যাই। কয়েকদিন আগে ওর সাথে আমার দেখা হয়েছিল। জাইশু বলে, এই কথা তুমি আমাকে আগে বলনি কেন? এখানে কং কিছু বলে না। আচ্ছা, এটা বলো, নুম এখন কোথায় আছে? কং বলে, স্যার, ও এখন হসপিটালে। সিন কাট হয়ে পোয়ের কাছে আসলে আমরা দেখতে পাই পো এই শহরের সকল মাস্তানদের একত্র করে বলতেছে, যে ওই শালা হারামখোর নুমকে মারতে পারবে আমি তাকে 10 লাখ টাকা পুরস্কার দেব। এমনকি এলাকার সবাইকে বলো, যে নুমকে খুঁজে পেতে সাহায্য করবে তার সকল ঋণ মাফ করে দেওয়া হবে, সাথে 10 লক্ষ টাকাও দিব। এদিকে কিছু অফিসার পুরো হসপিটালে নুমকে তন্ন তন্ন করে খুঁজতেছে, কিন্তু তারা নুমকে খুঁজে পাচ্ছে না। তাহলে নুম গেল কোথায়? সিন হসপিটালের বাইরে আসলে দেখি নুম আগে লুকিয়ে হসপিটাল থেকে বের হয়েছে। এরপর সে পার্কিং লটে থাকা একটা গাড়ির গ্লাস ভেঙে গাড়ি নিয়ে চলে যায়। এদিকে জাইশু এখনও কংকে আটকে রেখেছে। এখান থেকে সিন শিফট হয়ে সিন চলে আসে ম্যাডাম পিমের বাড়ির সামনে। আমরা দেখতে পাই নুম গান লোড করে নিয়ে সোজা গিয়ে ধ্যামাধ্যাম বাড়ির ভিতরে যে কয়জন ছিল সব কয়টারে শেষ করে দেয়। সিন বাড়ির ভিতরে আসলে দেখি নুম এবার পিমকে খুঁজতেছে, কিন্তু কোথাও সে তাকে খুঁজে পায় না। নুম ওপরতলার ব্যালকনিতে আসলে দেখে পিম তাড়াহুড়ো করে পালাচ্ছে। এরা ফেরিঘাটে আসতে পিছন থেকে নুম লোকটিকে ঠাস করে মেরে দেয়। এরপর সে পিমের দিকে গান তাক করে পিমের কাছে আসলে পিম ভয়ে কাঁপতে শুরু করে। নুম বলে, দয়া করে বলুন আপনার আদরের ছেলে পো কোথায়? পিম ভয়ে কাঁপা কাঁপা গলায় বলে, নুম প্লিজ আমারও আমার ছেলের জীবন ভিক্ষা দাও। নুম তার কোনো কথা না শুনে খপ করে তার হাত থেকে ব্যাগ কেড়ে নেয়। ব্যাগ থেকে ফোন বের করে পিমের সামনে ধরে বলে, ওর কাছে কল করো। কিন্তু না, পিম চুপচাপ দাঁড়িয়ে আছে। নুম পিমের পায়ে ধ্যাম করে একটা গুলি করে বসে। এমন সময় একজন পিমের ফোনে কল করলে নুম কল রিসিভ করলে ফোনের ওপাশ থেকে একজন বলে ওঠে, ম্যাডাম আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার ছেলে পোকে সুরক্ষিত জায়গায় লুকিয়ে রেখেছি। তখন নুম বলে ওঠে, পো কোথায় আছে? সে বলতে না চাইলে নুম বসে পড়ে ও পিমের ক্ষতস্থানে গান দিয়ে ঠেসে ধরে। যখন পিম চিৎকার করতে শুরু করে তখন সে বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি পো কোথায় আছে। তখন নুম থামিয়েও বলে এবার পো কোথায় আছে? লোকটি বলে, পো আছে খলংসুক বস্তির একটি পরিত্যক্ত বিল্ডিংয়ে। এটা শুনেই নুম কল কেটে দিয়ে উঠে দাঁড়ালে পিম কান্না করতে করতে বলে, নুম বেটা প্লিজ পোয়ের জীবন ভিক্ষা দাও। এই বলে সে নুমের পায়ে পড়তে ধরতেই নুম সরে দাঁড়ায় ও সেখান থেকে চলে যেতে লাগে। এমন সময় পিছন থেকে পিম উঠে দাঁড়িয়ে একটা চাকু বের করে নুমকে মারতে তেড়ে আসলে তো এবার নুম পিমের বাড়িতে এসে মৃত একজনের কাপড় খুলে নিয়ে নিজে পরে নেয় ও গাড়ির চাবি নিয়ে গ্যারেজে চলে আসে। এরপর সে পিমের এই দামি গাড়িতে চড়ে পোয়ের পোকা মারতে বেরিয়ে পড়ে। লোকটির বলা ঠিকানায় এসে নুম গাড়ি থামায় ও বিল্ডিংয়ের ভেতরে ঢুকে পড়ে। এদিকে কঙ্গো গাড়ি নিয়ে চলে আসে। নুম এবার পোকে খোঁজার জন্য বাহিরে বের হলে চিপাই থেকে একজন দুম করে নুমকে লাথি মেরে ফেলে দেয়। দুজন মিলে নুমকে খুব মারতে থাকে। এমন সময় কং দূর থেকে ঠাস ঠাস করে দুজনকে মেরে দেয়। এরপর সে নুমের কাছে এসে নুমকে টেনে তোলে ও বলে, তুই ঠিক আছিস? নুম মাথা নেড়ে হ্যাঁ বলে। এরপর দুই বন্ধু মিলে পোকে খুঁজতে লেগে পড়ে। তো
তো নুম এখানে ময়লার বস্তার মাঝে পোকে খুঁজে পায়। পো নুমের পায়ে ধরে ক্ষমা চায় ও বলে, প্লিজ আমাকে মেরো না, আমার জীবন ভিক্ষা যাচ্ছে, দয়া করে আমার জীবন ভিক্ষা দাও। এসব বলতে বলতেই সে নুমের ওপর দুম করে হামলা করে বসে। এই ধরনের অ্যাকশন মুভি কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আমি মুভি এক্সপ্লেইনে একদম নতুন, আমার ভিডিওতে কি কি কমতি বা ঘাটতি রয়েছে সেসব ব্যাপারে অবশ্যই পরামর্শ দেবেন। আর হ্যাঁ, আপনারা আপনাদের এই ছোট ভাইটিকে সামনে এগিয়ে যেতে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে যান। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো গল্পতে।